সেল কোষ, কোষকে ইন্ডিকেট করা হয় এইভাবে। এটা একটা ছোট একটা, যেটাকে মাইনাস সাইন বা ব্যাটারির দেখবে একটা প্রান্ত একটু নিচু থাকে, একটা প্রান্ত একটা উঁচু থাকে। নিচু প্রান্ত হচ্ছে এটা নেগেটিভ ধরা হয়, উঁচু প্রান্তটা হচ্ছে প্লাস পজিটিভ ধরা হয়। এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল ধরা হয়, এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। ওকে, এই হচ্ছে সেল। সেল কি কাজ করে? সেল হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি কাকে সাপ্লাই করে? সার্কিটকে। যদি এই সেলটার সাথে ওপরে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দেওয়া হয়, যেটা এখানে দেখানো হয়েছে রেজিস্ট্যান্স মানে এরকম ফ্যান, লাইট, টেবিলাইজার, ফ্রিজ ইত্যাদি সমস্ত জিনিস, ফ্যান হতে পারে, লাইট হতে পারে, ফ্রিজ, এই সমস্ত জিনিসগুলো যদি অ্যাড করে দিই, তাহলে কি করবে? এই যে সেল বলছি আমি, এই সেল এখানে কি করবে? এনার্জি প্রোভাইড করবে। কাকে এনার্জি দেবে? এনার্জি দেবে ইলেকট্রনকে। সেই ইলেকট্রন এই তারের মধ্য দিয়ে ফ্লো করবে। ওকে, তাহলে এই সেল ইলেকট্রনকে এনার্জি দেবে, ইলেকট্রন তারের মধ্য দিয়ে ফ্লো করবে, ইলেকট্রন এনার্জি ক্যারি করে নিয়ে যাবে। তার মানে এরকম নয় যে সেল এই তারের মধ্যে চার্জ ক্রিয়েট করছে, তা না। সেল কি করবে? শুধুমাত্র ইলেকট্রিক্যাল এনার্জি যে সার্কিট এলিমেন্টগুলো থাকবে তাদেরকে সাপ্লাই করবে, এ কোনো চার্জ প্রোভাইড করবে না। আর কি করবে? এ হচ্ছে কোনো একটা রেজিস্ট্যান্সের দু প্রান্তে একটা ভোল্টেজ মেনটেন করবে বা পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করবে, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ইলেকট্রনকে ফোর্স দেবে বা এনার্জি দেবে, ফলেও একটা প্লেস থেকে আর একটা প্লেসে চলে যাবে। হচ্ছে সেল, হচ্ছে এটাই। সেল কি করছে? সেল বা ব্যাটারি যেটা বলা হয়, ব্যাটারি কি করে? ব্যাটারি হচ্ছে কেমিক্যাল এনার্জিকে কনভার্ট করছে কিসে? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। ইলেকট্রিক্যাল এনার্জি যেটা এরকম হয়, এটা ছবি দেখানো হয়েছে এখানে। এই পাত্রে কি দেওয়া আছে? ইলেকট্রোলাইট দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেওয়া আছে। এটা হচ্ছে তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, দুটো তড়িৎদ্বার। ওকে, দুটো তড়িৎদ্বার দেওয়া আছে। এই তড়িৎদ্বারের মধ্যে দুটো তড়িৎদ্বার প্লেটকে ডোবানো থাকে, ফলে এখানে রিয়াকশান হয়, কেমিক্যাল রিয়াকশানের ফলে ওখানে কি ঘটে? এক্সোথার্মিক রেডক্স রিয়াকশান ঘটে। এক্সোথার্মিক রেডক্স রিয়াকশান বলা হয়, যেখানে এক্সোথার্মিক মানে হচ্ছে এনার্জি রিলিজ করবে কিছুটা। রিডক্স মানে হচ্ছে যেখানে অক্সিডেশন ঘটবে, অক্সিডেশন এবং রিডাকশান এই দু রকম ঘটনা ঘটবে যেখানে। ওকে, এরকম একটা বিক্রিয়া কোষের মধ্যে ঘটছে। তো এই কোষের মধ্যে যদি একটা তার দিয়ে আমি যোগ করি, এটাকে একটা তার দিয়ে যোগ করলাম, অর্থাৎ একটা এক্সটার্নাল সার্কিট এখানে অ্যাড করলাম। এই বাইক থেকে তার দেওয়া মানে হচ্ছে এক্সটার্নাল সার্কিট এটা অ্যাড করে দিলাম। ওকে, এখন এই পাতটার মধ্যে কি দেখলাম? ইলেকট্রন জমা হচ্ছে এই পাতে, আর এই পাতে ইলেকট্রনের সংখ্যা আস্তে আস্তে কমছে, অর্থাৎ এই প্লাস, এ তাহলে মাইনাস। প্লাস যদি হয় তাহলে একে বলছি আমরা ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড। মাইনাস যদি এখানে জমা হয় তাহলে একে বলছি অ্যানোড। ক্যাথোড এবং অ্যানোড যেহেতু প্লাস, তাহলে এর পোটেনশিয়ালকে এরকম বলতে পারি, এর পোটেনশিয়াল ধরলাম প্লাস ভি, নিচে লিখে রাখলাম প্লাস বলে, ছোট করে নিচে সাফিক্স হিসাবে। আর এখানে যেহেতু ইলেকট্রন জমা হচ্ছে, তাই এর পোটেনশিয়ালকে মাইনাস ভি, নিচে একটা মাইনাস দিয়ে রাখলাম। ওকে, এই প্লেটের পোটেনশিয়াল। তাহলে এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি প্লাস থাকে, তাহলে কি দেখব? এইখান থেকে এই দিকে সার্কিটের মধ্যে ইলেকট্রন ফ্লো করছে, এইখান থেকে ইলেকট্রন এইভাবে ফ্লো করছে। কারণ কি? একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে গেছে যখনই তার দিয়ে অ্যাড করছে এখানে আমি।
ইলেকট্রন ফ্লো করছে। আমরা কি জানি ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার ঠিক অপোজিটে কারেন্ট, অর্থাৎ এই দিকে একটা কারেন্ট পাবো সার্কিটের মধ্যে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এরকম, এ মাইনাসে যদি প্লাস হয় তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে এই দিকে হওয়ার কথা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড এদিকে। এবং এইখানে যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়া হয়, নেগেটিভ চার্জ ইলেকট্রন, তাই তো, সেই ইলেকট্রন কোন দিকে যাবে? এই দিকে আসবে নাকি এই দিকে আসবে? নর্মালি কি মনে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে ইলেকট্রন যায়, তাহলে ইলেকট্রন কোন দিকে যাওয়ার কথা? এখানে আসার কথা ইলেকট্রন, কিন্তু তা ঘটে না, উল্টো ঘটনা ঘটে, ইলেকট্রন ছুটে যায় এই দিকে। এই জায়গাতেই পাচ্ছি আমরা ব্যাটারির যে মেকানিজম, ব্যাটারি মেকানিজম, অর্থাৎ ব্যাটারির ক্রিয়া হচ্ছে এই জায়গায়। এই যে কোষ বলছি আমরা, কোষ হচ্ছে এই পার্টটা যেখানে ইলেকট্রোলাইট থাকছে, সেখানে ইলেকট্রিক ফিল্ডের ঠিক বিপরীতে, ইলেকট্রিক ফিল্ডের দিকে ইলেকট্রন ফ্লো করছে। কিন্তু নর্মালি ইলেকট্রিক ফিল্ড যেদিকে হয়, ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়, এই দিক নিলাম, এই দিক ধরে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে হয় তাহলে ইলেকট্রনকে যদি ছাড়া হয়, ইলেকট্রন এই দিকে যাওয়ার কথা, কিন্তু এখানে ঘটছে উল্টো ঘটনা। এই জায়গায় বলছি আমরা ব্যাটারির যে ক্রিয়া সেটা। ব্যাটারি কি করছে? এই ইলেকট্রনকে এনার্জি দিচ্ছে। এই এনার্জি এতটাই বেশি বা এই ইলেকট্রনের উপর এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, এই দিকে ব্যাটারির ক্রিয়া যেটা বলা আছে। ব্যাটারি কি হচ্ছে? এই ইলেকট্রনকে এখান থেকে এখানে নিয়ে আসবে, এখানে যেতে দেবে না। নর্মালি কি হচ্ছে, এখানকার ইলেকট্রন এই তারের দিয়ে ফ্লো করে যখন এখানে আসবে, এখানে এলে ওর এনার্জি প্রায় শেষ, ঠিক আছে। কিন্তু কি করছে কোষ? কি করছে, এই যে ইলেকট্রন এখানে পৌঁছলো, সেই ইলেকট্রনকে কোষ এনার্জি দেবে। মানে এরকম যদি বলি, ইলেকট্রন একটা ব্যাগ বলা যেতে পারে, বা ইলেকট্রনের একটা ব্যাগ আছে, ইলেকট্রন এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে এনার্জি লস হচ্ছে, এখানে এনার্জি লস হচ্ছে, এনার্জি লস হয়ে যখন এখানে পৌঁছলো প্রায় এনার্জি শেষ। এরপর কোষ কী করছে? ওই ইলেকট্রনকে ওর ব্যাগে আরও অনেক বেশি এনার্জি দিয়ে দিল। সেই এনার্জি নিয়ে ইলেকট্রন আবার এই প্লেটে প্রবেশ করলো, তারপর আবার গেল এখান দিয়ে, এখানে যাওয়ার সময় এনার্জি লস হলো, দিয়ে যখন এখানে আসছে আবার এনার্জি প্রায় জিরোর কাছাকাছি। তারপর যখন আবার ব্যাটারি কী করছে? ওই ইলেকট্রনকে এনার্জি দিচ্ছে। অর্থাৎ যেটা বলেছিলাম আগেই, যে ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনকে এনার্জি দেওয়া, ও কোনো চার্জ ক্রিয়েট করছে না, তাহলে এই ইলেকট্রনকে বারবার এনার্জি দিচ্ছে, ফলে ও এখান দিয়ে ফ্লো করছে। এই হচ্ছে ব্যাটারির কাজ, ওকে, বা সেলের কাজ হচ্ছে এটাই। তাহলে এখান থেকে আরেকটা জিনিস কী দেখলাম, এটা হচ্ছে ইনসাইড দ্য সেল, এই পার্টটা যেটা দেখানো হচ্ছে পাত্র, ইলেকট্রোলাইট আছে, দুটো পাত আছে, এটা হচ্ছে ইনসাইড দ্য সেল, যেখানে কি পাচ্ছি? কারেন্ট। ইলেকট্রন যদি এখান থেকে এখানে আসে, তাহলে কারেন্ট নিশ্চয়ই এখানে এই দিকে ফ্লো করবে, এখানে কারেন্ট হচ্ছে এই দিকে। কিন্তু এক্সটার্নাল সার্কিট যদি বলি, এক্সটার্নাল সার্কিটে কী হচ্ছিল? কারেন্ট, ইলেকট্রন এই দিকে যাচ্ছিল, ফলে কারেন্ট এই দিকে ফ্লো করছে। তাহলে এক্সটার্নাল সার্কিটে প্লাস থেকে মাইনাসে আসছে। এক্সটার্নাল সার্কিট এটা বাইরেরটা যেটা তার লাগানো আছে, প্লাস থেকে, এটা প্লাস, তো এটা প্লাস, প্লাস থেকে মাইনাসে আসছে। কিন্তু ইন্টারনাল সার্কিট যেটা, যেটা কোষের ভেতর বলা হয়, সেখানে কী হচ্ছে? মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। ভালো করে দেখো, তাহলেই তো সার্কিট কমপ্লিট হবে। এই তো কারেন্ট আসছে, কারেন্ট এদিকে আসছে, কারেন্ট এখান থেকে এসে এইদিকে যাচ্ছে, ওকে। তাহলে কারেন্টের ডিরেকশান যদি বলা হয়, তাহলে আমরা নর্মালি বলি প্লাস থেকে মাইনাস। এটা এক প্রকার ইনকমপ্লিট অ্যান্সার বলা যেতে পারে। প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস মানে এটা হচ্ছে এক্সটার্নাল সার্কিটে, কিন্তু ইন্টারনাল সার্কিট হচ্ছে মাইনাস থেকে প্লাস, তাহলে দুটোই একসঙ্গে বলা হচ্ছে, ওকে। কারেন্টের ডিরেকশন হচ্ছে এক্সটার্নাল সার্কিটের প্লাস থেকে মাইনাস, ইন্টারনাল সার্কিট কোষের ভেতর যেটা, সেখানে হচ্ছে মাইনাস থেকে প্লাস। যখন ব্যাটারির মধ্য দিয়ে, যখন সেলের মধ্য দিয়ে বা ব্যাটারির মধ্যে, সেলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না, যখন এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করে না, অর্থাৎ এই জায়গায় বা কোনো একটা জায়গায় সার্কিটটা খোলা অবস্থায় থাকবে, ওকে, পুরোপুরি সার্কিট থাকবে না, খোলা অবস্থায় ওপেন সার্কিট হবে, ওপেন সার্কিট।
ওপেন সার্কিট যদি হয় তাহলে এই দুটো প্লেটের মধ্যে যে বিভবের পার্থক্য সেটাই হচ্ছে ইএমএফ। ওপেন সার্কিট, তার দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। যখন কোনো কারেন্ট ফ্লো করবে না সেই অবস্থায় বলা হচ্ছে দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে একটা ছিল ভি প্লাস ছিল মাইনাস, একটা ছিল মাইনাস অফ, এটা ছিল এই যে বিভবের পার্থক্য, অর্থাৎ ভি প্লাস প্লাস ভি মাইনাস, এই যে বিভবের পার্থক্য সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। সরি, এই যে বিভবের পার্থক্য বা এই যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাই হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। যদিও নামের ক্ষেত্রে ফোর্স বলা হচ্ছে, এই কিন্তু ফোর্স নয়, এটা আগেকার দেওয়া নাম, তখন এর সম্বন্ধে ধারণা খুব একটা কনসেপ্ট ঠিকমতো ছিল না, তাই তখন ফোর্স বলা হয়েছিল। পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই হচ্ছে এক প্রকার এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে এক প্রকার এনার্জি, সেটা একটা বলা হচ্ছে যেখানে এনার্জি দিচ্ছে ইলেকট্রনকে। ওকে, কিন্তু যদি সার্কিটে কারেন্ট থাকে তাহলে কি হবে? যদি আই নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কি আসবে? ওকে, আই নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কি ঘটনা ঘটবে? ধরো বাজার থেকে আমি একটা ব্যাটারি কিনে নিয়ে এলাম, যে ব্যাটারির উপর লেখা আছে 12 ভোল্ট। ওকে, 12 ভোল্ট। একে নিয়েছে কী করলাম, আমি একটা ফ্যান বা কারোর সঙ্গে কোনো একটা যন্ত্রের সঙ্গে যোগ করলাম, ছোটোখাটো ফ্যান বা কোনো একটা যন্ত্রের সঙ্গে যোগ করলাম, যা রোধ হচ্ছে 4 ওহম। তাহলে ওহমের সূত্র যদি লাগিয়ে দেওয়া হয়, ভি ইকুয়ালস টু আই আর যদি দেওয়া হয়, তাহলে আই সমান কত? ভি বাই আর। ভি হচ্ছে 12, এটা হচ্ছে 4, তাহলে এখানে আসবে 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার মানে কত? এখানে যদি কোনো অ্যামমিটার লাগিয়ে দিই যে কারেন্ট পরিমাপ করে, সে কত বলছে? এখানকার কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এবং এই রোধের দু প্রান্তে যদি একটা ভোল্টমিটার লাগিয়ে দিই যে এর দু প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করবে, সেই ভোল্ট কত বলছে? এখানকার ভি কত হচ্ছে? কারেন্ট কত? 3 আসছে, কারেন্ট এখান দিয়ে 3 আসছে মানে ভি সমান আই আর। আইটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে এটা আসবে 12 ভোল্ট। এটাই হবে। এটা হচ্ছে আমার এক্সপেক্টেডের ভ্যালু, অর্থাৎ এটা আমি আশা করছি যে বাজার থেকে এত ভোল্টের একটা ব্যাটারি নিয়ে এসেছি, তাহলে এখানকার এই যন্ত্রের দু প্রান্তে বা যন্ত্রের মধ্য দিয়ে কারেন্ট যাবে সেটা 3 অ্যাম্পিয়ার এবং এর দু প্রান্তের বিভব পার্থক্য হবে 12 ভোল্ট। কিন্তু বাস্তবে তা ঘটে না। কেন ঘটে না? তার কারণ হিসেবে বলা হচ্ছে এই বর্তনীর ক্ষেত্রে এইখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্স 4 ওহম থাকলো, এটা 4 যা ছিল তাই 4 ওহম। এখানে একটা রেজিস্ট্যান্স ধরলাম 2 ওহম, এটা 12 ছিল, 12 ওহম থাকলো। তাহলে এবার কী করছে? 12 যদি হয়, অ্যাকচুয়ালি যেটা পাই আমরা, যেটা পাবো সেটা হচ্ছে প্রায় 2 অ্যাম্পিয়ারের মতো পাবো, বা কিছুটা বেশি পেতে পারি। অ্যাপ্রক্সিমেট ধরলাম 2 অ্যাম্পিয়ার পাচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা 2 অ্যাম্পিয়ারই পাচ্ছি, ধরে নিচ্ছি এখানে 2 অ্যাম্পিয়ার যদি পাই, তাহলে এখানে রেজিস্ট্যান্স রেখে ছোটো রেজিস্ট্যান্স 2 ওহম বলছে কি আমরা, তাহলে এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার যাবে। 2 অ্যাম্পিয়ার যদি এর মধ্য দিয়ে যায়, তাহলে এই রোধটার দু প্রান্তের বিভব পার্থক্য কত হবে? আই ইন্টু আর, 2 গুণিত 4 সমান কত হচ্ছে? 8 ভোল্ট। অর্থাৎ এর দু প্রান্তে কত পাচ্ছি? 8 ভোল্ট। আমার ব্যাটারি কত আছে? ব্যাটারি তো ভোল্ট হবে, ব্যাটারি কত আছে? 12 ভোল্ট, 12 ভোল্ট। আর আমি পাচ্ছি কত? এখানে যে ব্যাটারি নিয়ে এলাম সেটা 12 ভোল্ট, কিন্তু এখানে যন্ত্রের দু প্রান্তের কত পাচ্ছি আমি? 8 ভোল্ট। বাকি 4 ভোল্ট কোথায় গেল? 12 ভোল্ট মাইনাস 8 ভোল্ট সমান যে 4 ভোল্ট, সেই 4 ভোল্ট কোথায় গেছে? সেই 4 ভোল্ট আমি কোনোভাবেই এখানে পাচ্ছি না। কি হচ্ছে? এই যে কারেন্ট এখান দিয়ে ফ্লো করলো, সেই কারেন্ট তাহলে এই 2 ওহমের মধ্য দিয়েও যাবে। এই 2 ওহমের মধ্য দিয়ে গেলে এখানকার বিভব পার্থক্য আসবে 2 গুণিত 2 সমান 4 ভোল্ট। অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স, একটা ছোট্ট রেজিস্ট্যান্স এখানে রাখা আছে, তার মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার ফলে সে কিছুটা বিভব ইউজ করে নিচ্ছে। এই যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স কোথায় আছে? কোষের ভেতরে আছে, কোষের ভেতরে।
আমরা এতক্ষণ শুধু এটাকেই ব্যাটারি হিসাবে ধরে গেছিলাম, এটা প্লাস সাইন মাইনাস সাইন ব্যাটারি, কিন্তু এখানে বলছি এর সঙ্গে একটা ক্ষুদ্র রেজিস্ট্যান্স থাকে, যে রেজিস্ট্যান্সটা কিছু বিভবকে নষ্ট করে দেয়। এখানে কোথায় কোষ তো এটা, তাহলে এখানে রেজিস্ট্যান্স কোথায়? তারই তো নেই, তাহলে রেজিস্ট্যান্স কী করে থাকবে? এখানে যেটা বলা আছে তার নেই, কিন্তু এই যে ইলেকট্রোলাইট আছে এখানে, যে লিকুইড দেওয়া আছে বা কেমিক্যাল দেওয়া আছে, সেই কেমিক্যালের মধ্য দিয়ে ইলেকট্রন যখন ফ্লো করবে সেখানে ইলেকট্রন কিছুটা বাধা পাবে, সেই বাধাই এখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, বা সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বলা হচ্ছে এটাকে। এই পার্টটাকে বলা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, এই রেজিস্ট্যান্স, ছোটো রেজিস্ট্যান্স এটা। এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য যে বিভবের নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমি আমার যে সার্কিট তার মধ্যে পাচ্ছি না, বা যে যন্ত্র লাগিয়েছি সেখানে পাচ্ছি না, এই নষ্ট হয়ে যাওয়া বিভবকেই বলা হচ্ছে নষ্ট ভোল্ট। ওকে, বা লস্ট পোটেনশিয়াল বলা হয় যেটাকে, নষ্ট ভোল্ট বলা হচ্ছে। এই বিভবটা আমি কোনোভাবেই পাবো না। ওকে, আর এই রেজিস্ট্যান্সটাকে বলা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আমি পাচ্ছি কত? এক্সটার্নাল সার্কিট যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8 ভোল্ট, এটা হচ্ছে 8 ভোল্ট, দিয়েছি কত আমি? 12 ভোল্ট, আর এখানে নষ্ট হয়ে যাচ্ছে কত? এটা হচ্ছে 4 ভোল্ট। এই পার্টটা, এটাকে লেখা হচ্ছে বড় ভি দিয়ে, যে ভি পার্টটা কেটে দিয়ে মিলে যাবে, তাই একসঙ্গে মিশে যাচ্ছে তাই। ওকে, তাহলে এটাকে লিখলাম বড় ভি, এটাকে লিখলাম ই দিয়ে, এবং এটাকে লিখলাম আই ইন্টু আর দিয়ে। এরকম একটা সম্পর্ক আমরা পাবো, এখনই দেখব। এটা ডায়াগ্রাম দেওয়া আছে। এটা একটা ব্যাটারি, এটা ব্যাটারির আভ্যন্তরীণ রোধ ছোট আর, আভ্যন্তরীণ রোধ হলাম ছোট আর, ব্যাটারির ভেতরে যে রেজিস্ট্যান্স। ওকে, এটা তড়িৎ চালক বল দেওয়া আছে, এটা এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত। তাহলে কীরকম বলতে পারি যে এই সেলটার দু প্রান্তের বিভব পার্থক্য, দুটো প্রান্ত, এই সেলের দুটো প্রান্ত মানে এটা, তাই তো হবে, কারণ এই রোধটা আমরা বাইরে আঁকছি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি সেলের ভেতরেই থাকে। ওকে, বা এরকম হচ্ছে এই পুরোটা মিলে একটা সেল। এবং এরকম সিস্টেমে এখান থেকে একটা কারেন্ট ফ্লো করছে, সাপোজ এই হচ্ছে কারেন্ট আই কারেন্ট ফ্লো করছে। বি পয়েন্টের বিভবকে বললাম ভিবি, এ পয়েন্টের বিভবকে বলা হলো ভি। এরকম ডায়াগ্রাম আমরা পরে করবো, কারশফের সূত্র যখন পড়বো তখন পাবো। এখন আপাতত মনে রাখার জন্য করছি, এখানে আমরা কি করলাম, এখানে এই ডিরেকশানে একটা পাথ কনসিডার করলাম। এটা মনে মনে ভাবতে হবে, দাগ টানলাম এখানে একটা পাথ, এদিকে একটা পথ কনসিডার করছি, এই পথ বরাবর আমরা এগিয়ে যাব। তাহলে ফার্স্ট কি পাচ্ছি? এই পয়েন্টে একটা পোটেনশিয়াল পাচ্ছি, সেই পোটেনশিয়াল হচ্ছে ভিবি। ওকে, নেক্সট এখান দিয়ে আসছি, এই পয়েন্টের পর কি পাচ্ছি? রোধ পাচ্ছি একটা, এই রোধের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করে? কারেন্ট আই সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে দিয়ে কারেন্ট ফ্লো করে। ওকে, তাহলে যেহেতু কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই দিকের পয়েন্টটা হায়ার পোটেনশিয়াল, এই দিকের পয়েন্টটা নিশ্চয়ই লোয়ার পোটেনশিয়াল, তাই কারেন্ট এদিকে যাচ্ছে। তাহলে কারেন্ট যখন হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছুটা নষ্ট হচ্ছে, ওর বেশি থেকে কমে যাচ্ছে তো, তাহলে এখানে নিশ্চয়ই কিছুটা বিভব নষ্ট হয়ে যাবে। সেই বিভবটা কত হবে? আই ইন্টু আর, আর যেহেতু নষ্ট হচ্ছে তাই মাইনাস। ওকে, এই পথে যাচ্ছে। নেক্সট এখানে পৌঁছালাম, এটা হচ্ছে কোষের নেগেটিভ পয়েন্ট, এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্ট মানে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল। তাহলে এখানে যে কারেন্ট ফ্লো করছে সেটা নিশ্চয়ই লোয়ার থেকে হায়ার, লোয়ার থেকে হায়ার মানে কি হচ্ছে? তাহলে নিশ্চয়ই এখানে গেইন হচ্ছে, লস নয়, গেইন হচ্ছে এখানে, তাই তো? লোয়ার থেকে হায়ারে যাচ্ছি তো, কম থেকে বেশিতে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই কিছুটা গেইন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে পোটেনশিয়াল যেহেতু গেইন হচ্ছে, তাই একে লিখলাম প্লাস ই দিয়ে, এই যে ই ছিল শুধু প্লাস লিখছি, গেইন হচ্ছে বলে। নেক্সট কথায় এ বিন্দুতে সমান কি লিখলাম? ভি। যদি এটাকেই সাজিয়ে ফেলা হয় তাহলে এরকম বলতে পারি, এখানে ভিএ মাইনাস ভিবি যদি না হয়, এখানে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি, মানে ভিবিকে এদিকে নিয়ে চলে যাবে, তাহলে এখানে পাচ্ছি এপসাইলন মাইনাস বা ই মাইনাস আই ইন্টু আর,
ই মাইনাস আই ইন্টু আর, এটাকেই বলছি আমরা ভি, বিভব পার্থক্য হচ্ছে এপসাইলন মাইনাস আই ইন্টু আর। এই সম্পর্ক একটু আগে বলা হচ্ছিল। এই যে ভিটা পাচ্ছি অর্থাৎ ভি এ মাইনাস ভিবি, একটা কোষের দু প্রান্তের বিভব পার্থক্য, এই ভিটাকেই বলা হচ্ছে টার্মিনাল পোটেনশিয়াল, প্রান্তীয় বিভব প্রভেদ, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। এটা হচ্ছে একটা সেলের ইএমএফ, এটা হচ্ছে ছোট আরটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে লস্ট পোটেনশিয়াল বলে পুরোটা রিঅ্যাকশন, লস্ট পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, নষ্ট ভোল্ট হচ্ছে সম্পর্ক, ইম্পর্টেন্ট সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে কারেন্ট কোথা থেকে কোথায় যাচ্ছিল, নেগেটিভ থেকে পজিটিভ। কোষের ক্ষেত্রে তাই বলেছি, কোনো একটা কোষকে বাইরের কোনো সার্কিটের সঙ্গে যোগ করলে তাই হয়। ওকে, হচ্ছে ইম্পর্টেন্ট একটা সম্পর্ক। এখান থেকে যদি আই ফাইন্ড করি, আই সমান কী পাবো, আই সমান পেয়ে যাচ্ছি ই মাইনাস ভি। দেখো আই আর কে পাশে নিয়ে যাও, ভি কে পাশে নিয়ে চলে আসো, বাই আর করে দাও, ছোট আর। হচ্ছে কারেন্টের রিলেশন। এই সার্কিটের ক্ষেত্রে কারেন্ট পেয়েছি আমরা, এই সার্কিটের কারেন্ট এখান থেকে এই দিকে যাচ্ছে। যদি কারেন্ট এই দিকে যেত তাহলে কি হতো দেখি, ভালো করে লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট। ভি এ এখানে এপসাইলন, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ভিবি, এই হচ্ছে সার্কিট। এই ক্ষেত্রে কারেন্ট বলছি আমরা উল্টো দিক দিয়ে কারেন্টটা নেবো। কারেন্ট বলছি এই দিক থেকে যদি ফ্লো করে তাহলে কী হবে, আই কারেন্ট। তাহলে একই রকম পাথ এই দিকে নিলাম, পাথটা হচ্ছে এই দিক, এইদিকে পাথ নেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট হচ্ছে ভি এ যা ছিল তাই। এরপর কি হচ্ছে, কারেন্ট এইদিকে যাচ্ছে। কারেন্ট কোথা থেকে যাচ্ছে, হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। হায়ার থেকে লোয়ার মানে কী হবে, নিশ্চয়ই নষ্ট হচ্ছে, তাহলে মাইনাস এপসাইলন। ওকে, নেক্সট এখানে কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট ফ্লো করছে, তাহলে এটা নিশ্চয়ই হায়ার পয়েন্ট, এটা লোয়ার পয়েন্ট, কারেন্ট তো হায়ার থেকে লোয়ারেই যায়, তাহলে এর ক্ষেত্রে আসবে আই ইন্টু আর সমান ভিবি। তাহলে এখন কি লিখবো এটাকে, ভিবি মাইনাস ভি, ভিবি মাইনাস ভি এ। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, আই আর মাইনাস এপসাইলন, আই আর মাইনাস এপসাইলন। এখানে একটা ভুল লেখা হয়েছে, এটা মাইনাস ই, এখানে তো লস হচ্ছে, লস যদি হয় তাহলে এখানে একটা মাইনাস হবে, মাইনাস। তাহলে সেখান থেকে কী পাচ্ছি, ভি এ মাইনাস ভিবি, ভি এ মাইনাস ভিবি সমান কী পাচ্ছি, ই প্লাস আই আর। ওকে, এই হচ্ছে বিভব পার্থক্য। কী পার্থক্য পাচ্ছি আগেরটার সঙ্গে, এখানে পার্থক্যটা কি, পার্থক্যটা ছিল এখানে ই মাইনাস আই আর ছিল, এখানে পাচ্ছি ই প্লাস আই আর। ওকে, ই প্লাস আই আর, শুধু কারেন্টের ডিরেকশান চেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ এই ক্ষেত্রে বিভবটা কমে যাচ্ছে আর এই ক্ষেত্রে বিভবটা বেশি হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যখন কারেন্ট ফ্লো করছে এই প্রসেস কিন্তু কমে যাচ্ছে, এটাকে বলছি ডিসচার্জিং, ডিসচার্জিং অর্থাৎ সেলের কারেন্ট আস্তে আস্তে নষ্ট হবে। কিন্তু এই ক্ষেত্রে বলছি আমরা এই সেলটাকে বাইরের কোনো সোর্স দিয়ে বা এক্সটার্নাল কোনো সোর্স দিয়ে চার্জ করছি, ফলে এর পোটেনশিয়াল ডিফারেন্স আস্তে আস্তে বাড়ছে। এই সেলের পোটেনশিয়াল ডিফারেন্স যা ছিল আগের তুলনায় বাড়ছে, তাই এটাকে বলছি চার্জিং। তাই তো হয়, যখন মোবাইল চার্জ করা হয় তার তো পোটেনশিয়াল ডিফারেন্স জিরোই থাকে, তারপর তাই জন্য আমরা চার্জ করি, সেই ঘটনা ঘটছে এখানে। পোটেনশিয়াল ডিফারেন্স ইনসাইড দ্য সেল, যেটাকে লস্ট পোটেনশিয়াল বলা হচ্ছে, লস্ট পোটেনশিয়াল যার রাশিমান হচ্ছে আই ইন্টু আর। সেখানে যে আর থাকছে, আরটাকে বলছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, এই জায়গায় ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স ছোট আর লিখে রাখলাম। ইন্টারনাল রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করছে আমাদের দেখুন। ফার্স্ট বলা হচ্ছে এরিয়া অফ দ্য প্লেট, এরিয়া অফ দ্য প্লেট অর্থাৎ যে ক্যাথোড অ্যানোড নেওয়া হচ্ছিল, এই প্লেটগুলোর সাইজ যদি বড় হয়, মানে এরিয়া যদি বেশি হয়, তাহলে খুব সহজেই ইলেকট্রন এখানে গিয়ে জমা হতে পারবে। ছোট এরিয়া না হয়ে এরিয়া যদি বড় হয় তাহলে সহজেই ইলেকট্রন এখানে জমা হতে পারবে ইলেকট্রোলাইট থেকে এসে। অর্থাৎ এরিয়া যদি বাড়ে তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কমে যাবে, তাই তো হচ্ছে। এরিয়া বেশি, ইলেকট্রন সহজেই জমা হতে পারছে, তাহলে বাধা নিশ্চয়ই এখানে কম। এই যে লিকুইড ছিল এখানে,
এই লিকুইডের মধ্যে বাধা নিশ্চয়ই কম, তাহলে সহজে এখানে এসে জমা হতে পারছে। সেকেন্ড বলা হচ্ছে প্লেট দুটোর মধ্যে যে ডিস্টেন্স, প্লেট দুটোর মধ্যে যে ডিস্টেন্স এই ডি যত বেশি হবে, ডিস্টেন্স যত বেশি হবে তত বাধা, ইলেকট্রন যখন এখান থেকে আসবে তত বেশি বাধা অতিক্রম করে যেতে হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স তত বেড়ে যাবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স তত বেড়ে যাবে। নেক্সট বলা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট। এখানে যে লিকুইডটা ইউজ করছি, এখানে যে লিকুইড, কেমিক্যাল লিকুইড ইউজ করা আছে, সেই ইলেকট্রোলাইটের যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে ইলেকট্রনকে এখান থেকে এই পথে আসার জন্য অনেক বেশি বাধা অতিক্রম করতে হবে, অর্থাৎ কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করি তাহলে রেজিস্ট্যান্সও বেড়ে যাবে। 4 নম্বর বলা হচ্ছে এরকম, যদি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয়, টেম্পারেচার যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে কী হবে, এর ভলিউম বাড়ছে, মেটেরিয়ালের ভলিউম বাড়ছে, ভলিউম যদি বা ইলেকট্রোলাইট যেটা ইউজ করছি তাদের মলিকুলসগুলোর মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে, যদি ডিস্টেন্স বেড়ে যায় তাহলে ইলেকট্রন সহজেই মাঝখান দিয়ে চলে যাবে, অর্থাৎ টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে আর কমে যাবে। এই হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, যাদের উপর ডিপেন্ড করে সেই ফ্যাক্টর। নেক্সট হচ্ছে কম্বিনেশন অফ সেলস। যেমন রেজিস্ট্যান্সের কম্বিনেশন পড়েছিলাম সিরিজ, প্যারালাল, মিক্সড, ঠিক একই রকম এখানে সেল, কোষের সমবায় পড়ব। কোষ মানে কি বলেছি, সেখানে একটা ব্যাটারি থাকছে যার ভেতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকছে, সেই ব্যাটারির তড়িৎচালক বল ধরলাম ই, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা বাইরে দেখিয়েছি এখানে, সেটা হচ্ছে ছোট আর। একই রকম কোষ, অনেকগুলো কোষকে আমরা এইভাবে পরপর যোগ করে দিয়েছি, অনেকগুলো কোষ পরপর যোগ করে দেওয়া আছে, এন নাম্বার অফ সেল এখানে অ্যাড করা আছে। কীভাবে যোগ করছি, সিরিজে, একটা শেষ তারপর একটা, একটা শেষ তারপর একটা, এইভাবে পরপর যোগ করে দেওয়া হয়েছে। এবং লাস্ট যে দুটো প্রান্ত পেয়েছি আমি এন নাম্বার অফ সেল অ্যাড করার পর, তাদের প্রান্তে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যোগ করে দিয়েছি। তার মানে এটাই শুধু এক্সটার্নাল, বাকি সবই হচ্ছে ইন্টারনাল, অনেকগুলো ব্যাটারি পরপর অ্যাড করে দেওয়া হয়েছে। আমরা আগেই বললাম যে সিরিজ কম্বিনেশন মানে কি সেম হবে, কারেন্ট সেম। সিরিজ কম্বিনেশনের কারেন্ট সেম, আলাদা কি হচ্ছে পোটেনশিয়াল। এই ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনে যে পোটেনশিয়াল হয় সেই পোটেনশিয়ালগুলো যোগ হয়ে যায়। অনেকগুলো কোষ আছে, প্রত্যেকটার যদি ই করে তড়িৎচালক বলা হয়, হ্যাঁ আগেই বলে দেওয়া যে এদের যোগ করা হচ্ছে কেন, সিরিজ কম্বিনেশনে কেন পোটেনশিয়াল যোগ হয় আমি পরে দেখাবো, এটা জাস্ট বই যেভাবে আছে সেভাবে বলে দেওয়া আগে একবার, তারপর বাকিটা পরে দেখাচ্ছি। তাহলে মোট তড়িৎচালক বল কী হবে, যেহেতু সিরিজ কম্বিনেশন তাহলে এখানকার মোট তড়িৎচালক বল ই সমান একটা কোষের জন্য ই, যেহেতু এই দিকে এন নাম্বার অফ সেল আছে তাই বলছি এন, যোগ করলে তাই তো হবে ই প্লাস করে এন পর্যন্ত, তাই এনই। আর ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা বলছি, ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা কতগুলো আছে আর করে, এটাও তো শ্রেণী সমবায় আছে, তাহলে মোট ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আসবে সেটা আসবে এন ইন্টু ছোট আর। ওকে হবে তো? তাহলে বর্তনীর মোট রেজিস্ট্যান্স কী আসবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী আসবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এই সার্কিটটাকে ছোট করলে এরকম পাবো, এই একটা সেল ইন্টারনাল রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে এই ঘটনা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এন ই, আর এন ছোট আর, এটা হচ্ছে এন ই। এই যদি হয় তাহলে এখানে কারেন্ট, এই বর্তনীর কারেন্ট এখান দিয়ে ফ্লো করছে, কারেন্ট এখান দিয়ে ফ্লো করে এখান দিয়ে ঘুরছে এইভাবে, অর্থাৎ মোট রেজিস্ট্যান্স, এই যে কারেন্ট এখান দিয়ে বেরিয়ে এলো, এই কারেন্ট এখান দিয়েও যে কারেন্ট এখান দিয়েও সেই কারেন্ট, তো এখান দিয়ে যে জল আসছে সেই জল এখান দিয়ে যাবে, এখান দিয়ে ঘুরে এখান দিয়ে ফিরে যাবে। জল যখন এখান থেকে বেরিয়েছে, যে পরিমাণ জল এখানে বেরিয়েছে আবার সেই পরিমাণ জল এখানে আসতে হবে, বা এরকম বলছি যে পরিমাণ কারেন্ট এখান থেকে বেরোবে এই কোষকে, সেই পরিমাণ কারেন্টই এখানে এন্টার করাতে হবে। তার মানে কি একই কারেন্ট যাচ্ছে এখান থেকে, এই কারেন্ট যা আসবে এখান থেকে সেই কারেন্টই যাবে, অর্থাৎ কারেন্ট সেম। তার মানে এই দুটো শ্রেণী সমবায় যদি হয় তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে আর প্লাস এন আর। তাহলে আই কী হবে, আই সমান এরকম বলা হচ্ছে, আই সমান কী হয় ভি বাই আর, ভি মানে কত এখানে এনই, তড়িৎচালক বল পাচ্ছি এনই বাই আর প্লাস এন আর, হচ্ছে এখানকার
কারেন্ট। শ্রেণী সমবায়ে অনেকগুলো কোষ যদি পরপর যুক্ত থাকে তাহলে তাদের কারেন্টের রাশিমালা আসবে এটা। সম্ভবত এখানে একটা প্রবলেম আছে যে অনেকগুলো সেল পরপর কানেক্ট করা আছে, পরপর কানেক্ট করা হয়েছে, কানেক্ট করে দেওয়া হয়েছে, এন নাম্বার অফ সেল অ্যাড করা হয়েছে, এন নাম্বার অফ সেল যাদের প্রত্যেকের তড়িৎ চালক বল ই করে, তার মধ্যে এক সংখ্যক কোষকে ভুল করে যোগ করে দেওয়া হয়েছে। কীরকম? ব্যাটারি অনেকগুলো নেওয়া হয়েছে, এরকম ব্যাটারি অনেকগুলো নেওয়া হয়েছে পরপর, এটা প্লাস এটা মাইনাস, তারপর আবার একটা প্লাস মাইনাস পরপর অ্যাড করা হচ্ছে, কিন্তু ভুল করে কিছু ব্যাটারিকে এইভাবে কানেক্ট করে দেওয়া হয়েছে উল্টো দিক করে। ওকে, সেটা ভুল করে হয়েছে। তাহলে যদি ভুল করে যোগ করা হয়, ধরলাম এইখানে এরকম বলছি এটা মাইনাস এটা প্লাস, তারপরে মাইনাস প্লাস, এরকম বেশ কিছু অ্যাড করে দেওয়া হয়েছে, তাহলে বলছে বর্তনীতে কারেন্ট কী আসবে। ওকে, এন নাম্বার অফ কোষ, প্রত্যেকের তড়িৎ চালক বল ই এবং আভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট আর। এরকম এন নম্বর কোষের মধ্যে এক সংখ্যক কোষকে ভুল করে উল্টো দিকে যোগ করা হয়ে গেছে, তাহলে বর্তনীর এখন কারেন্ট কী হবে। আচ্ছা, কারেন্টের আগে আমরা তড়িৎ চালক বলটা ফাইন্ড করে নিই। এন নাম্বার অফ সেল অ্যাড করেছি মানে মোট তড়িৎ চালক বল এনই হওয়ার কথা এটা। সঠিকভাবে যোগ করেছে কটা? এন মাইনাস এক্স, এতগুলো সঠিকভাবে যোগ করেছি, আর ভুল করে যোগ করেছি কত? এটা। তাহলে সঠিকগুলোর জন্য ইফেক্টিভ তড়িৎ চালক বল, সঠিকগুলোর জন্য তড়িৎ চালক বল হচ্ছে এটা, আর ভুলগুলোর জন্য তড়িৎ চালক বল হচ্ছে এটা। তাহলে অ্যাকচুয়াল যে তড়িৎ চালক বল ইএমএফ কোষের মধ্যে আমরা পাবো, এটা সঠিকগুলোর জন্য, এটা ভুলগুলোর জন্য। তাহলে তড়িৎ চালক বল যেটা পাওয়ার কথা বর্তনীতে এখন, এটা মাইনাস এটা, আমার তো তৈরি হচ্ছে এটা, সেখান থেকে নষ্ট করে দিচ্ছে এটা ভুল করে যোগ করার জন্য, তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি n মাইনাস 2x ইন্টু ই। ওকে, তাহলে বর্তনীর কারেন্ট কী আসবে এখন? কারেন্ট সমান n মাইনাস 2x ইন্টু ই বাই রেজিস্ট্যান্স কত? আর প্লাস এন। আর রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না, রেজিস্ট্যান্সের প্লাস মাইনাস তো হয় না, তাই এরকম পাবো। ওকে, এই হচ্ছে সিরিজ কম্বিনেশন। একই রকমভাবে তারা প্যারালাল কম্বিনেশন কী পাবো? একই রকম প্যারালাল কম্বিনেশন, এই হচ্ছে কোষ, আভ্যন্তরীণ রোধ আর, তাহলে এই পুরো হচ্ছে কোষ, এই কোষের দুটো প্রান্ত এখানে একটা, এখানে একটা, এই একটা কোষ, তারও দু প্রান্ত এখানে একটা, এখানে একটা, এবং এন নাম্বার অফ সেল আছে, সব একই জায়গায় যুক্ত আছে, অর্থাৎ কোষগুলো সব সমান্তরাল সমবায়ে যুক্ত আছে এবং তাদের প্রান্তে পরবর্তীকালে যোগ করা হয়েছে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এড করে দেওয়া হয়েছে। তাহলে এর কারেন্ট কী আসবে? আমরা আগে যেটা পড়েছি যে সমান্তরাল সমবায়ে তড়িৎ চালক বল কী হয়? একই থাকে, কোনো পরিবর্তন হয় না। তাহলে প্রত্যেকটা কোষ যদি ভাবি, এই কোষগুলোর প্রত্যেকের তড়িৎ চালক বল কত? ই করে, অর্থাৎ বর্তনীর তড়িৎ চালক বল মোট ইএমএফ, এন নাম্বার অফ সেল থাকলেও মোট ইএমএফ কিন্তু আমরা ই বলছি এখানে। ওকে, রেজিস্ট্যান্স, মোট আভ্যন্তরীণ রোধ কী হবে? কী সমবায় আছে এরা? সমান্তরাল সমবায়। তাহলে 1/r প্রাইম সমান 1/r করে করে কত পাবো? এন নাম্বার অফ, তাহলে এটা মোট আসবে n/r, বা r প্রাইম কত আসবে? r/n। তাহলে এখন সার্কিট কীরকম হবে? এই সবগুলোকে যদি একসঙ্গে ভেবে নিই, একসঙ্গে একটাই সেল, এইখানে একটা রেজিস্ট্যান্স, তারপর এটা, দেখো ভাবা যায় কিনা? এটা হচ্ছে মোট তড়িৎ চালক বল, এটা এইখানকার রেজিস্ট্যান্স হচ্ছে r/n, এইখানে হচ্ছে বড় আর। তাহলে এখানে যে কারেন্ট আসবে, কি বলেছিলাম, যে কারেন্ট এখান দিয়ে বেরোবে, যে কারেন্ট এখান দিয়ে বেরোলো সেই কারেন্ট আবার এখান দিয়ে এন্টার করবে। তাই যদি হয় এখান দিয়ে আই কারেন্ট আসছে, আই কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে, এখান থেকে একই কারেন্ট যাবে, তার মানে এটা শ্রেণী সমবায়। তাহলে মোট রোধ কত আসছে? r/n প্লাস ক্যাপিটাল আর, মোট রোধ। তাহলে কারেন্ট কী হবে? এই সমবায়ের কারেন্ট আই সমান মোট তড়িৎ চালক বল ই, আর মোট রোধ কত হয়ে যাচ্ছে? r/n প্লাস আর। এটাই সাজাও ভালো করে, তাহলে কি আসবে? এন ই উপরে হয়ে যাচ্ছে আর প্লাস এন ইন্টু আর। হচ্ছে সমান্তরাল সমবায়ে বর্তমানে যে কারেন্ট পাচ্ছি
তার রাশিমালা হচ্ছে এটা। মিক্সড কম্বিনেশন অর্থাৎ যেখানে সিরিজ এবং প্যারালাল সব রকম থাকবে। এইখানে দেখতে পাচ্ছি সিরিজে কতগুলো কোষ আছে, এরকম n নাম্বার অফ সেল আছে, এটা আবার একটা সিরিজ। এইদিকেও বলছি n নাম্বার অফ সেল আছে, এভাবে পর কতগুলো আছে এইরকম ধরা হচ্ছে। তাহলে এটা একটা রো হচ্ছে, রো এ একটা সারি, এটা আর একটা সারি, এটা আর একটা সারি, এরকম কতগুলো সারি আছে এরকম। এই দিকে এরকম ধরে নিচ্ছি n সংখ্যক সারি আছে। ওকে, এইদিকে n নাম্বার অফ সেল আছে, এইরকম n নাম্বার অফ সেলের সারি কতগুলো আছে m সংখ্যক। অর্থাৎ মোট সেল, মোট কোষ কতগুলো আছে, মোট কোষ m ইন্টু n, এতগুলো কোষ এখানে আছে। তাহলে এর তড়িৎচালক বল কি হবে বা কারেন্ট কি হবে। তাহলে এই একটা লাইন যদি ভাবি, এই একটা লাইনের জন্য তড়িৎচালক বল কি আছে, একটা লাইন যদি ভাবি, একটা লাইন এরকম পাচ্ছি, কতগুলো কোষ মানে n নাম্বার অফ কোষকে আমি এইভাবে লিখতে পারি, এটা দিয়ে আলটিমেট এই পেলাম। পাবো তো এটা। তাহলে এই একটা সেল যদি সিরিজ আছে, তাহলে এখানে n সংখ্যক কোষ আছে, তাহলে এর তড়িৎচালক বল হয়ে যাচ্ছে NE, এবং রেজিস্ট্যান্স কত হচ্ছে NR। এটার ক্ষেত্রে তাই NE হচ্ছে NR, এ হচ্ছে NE, এটা হচ্ছে NR, দিয়ে এখান থেকে কারেন্ট ফ্লো করছে I। তাহলে এই সার্কিট থেকে এটা পাচ্ছি। নেক্সট এই সার্কিট থেকে যদি এটাই যাই, এইগুলোকে আবার ছোটো করছি, এটা আবার কী সমবায় হচ্ছে দেখো, এটার সঙ্গে এটার কী সমবায়, প্যারালাল সমবায়, ঠিক আছে, প্যারালাল সমান্তরাল সমবায় হচ্ছে। সমান্তরাল সমবায় যদি হয় তাহলে মোট তড়িৎচালক বল কী হবে, সমান্তরাল সমবায় তড়িৎচালক বল একই থাকে। অর্থাৎ এখন বর্তনীর তড়িৎচালক বল হয়ে যাচ্ছে NE। আভ্যন্তরীণ রোধ কত হচ্ছে, মোট আভ্যন্তরীণ রোধ 1/nr প্লাস 1/nr, এর পরপর যোগ হবে। তাহলে আলটিমেট যেটা পাচ্ছি কতগুলো আছে এখানে 1/nr 1/nr 1/nr, কতগুলো আছে m সংখ্যক আছে, তাই m/n ইন্টু r, বা এখান থেকে r প্রাইম সমান n ইন্টু ছোট r বাই m পাচ্ছি তো। তার মানে এই সার্কিট ছোট করে, আচ্ছা এটাকে ছোট করে এখানে আঁকলাম, এই সার্কিট ছোট করলে আবার এরকম হয়ে যাচ্ছে, এটা এটা দিয়ে এটা, এইটা হয়ে যাচ্ছে n ছোট r বাই m, এইটা হয়ে যাচ্ছে NE, এটা হচ্ছে বড় r, এই হচ্ছে কারেন্ট। তাহলে এখন মোট রোধ r প্রাইম সমান কি আসবে, r প্লাস n ছোট r বাই m। ওকে, তাহলে বর্তনীর কারেন্ট কি আসবে, I সমান মোট তড়িৎচালক বল NE বাই মোট রোধ r প্লাস nr বাই m। যদি সলভ করা হয় এটা আসবে mne বাই mr প্লাস nr। ওকে, এ হচ্ছে মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন যদি বলা হয় কার, কোষের ক্ষেত্রে কারেন্ট হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে I ম্যাক্সিমাম হবে কখন, I উইল বি ম্যাক্সিমাম, এই I সর্বোচ্চ হবে কখন। ওপরে পাঠে দেখো সব কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, n কনস্ট্যান্ট, e কনস্ট্যান্ট, প্রত্যেকেই কনস্ট্যান্ট। তাহলে এটি যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে নিশ্চয়ই এই পার্টটাকে মিনিমাম হতে হবে, mr প্লাস nr, এই পার্টটাকে মিনিমাম হতে হবে। ওকে, এই পার্টটা মিনিমাম কি করে হবে, এই পার্টটা মিনিমাম হবে যদি এটাকে এরকম লিখতে পারি √mr এর হোল স্কোয়ার প্লাস √nr এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি, লেখা যাবে তো। এটা মানে তো এটা মানে এটা, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই সূত্রে বসিয়ে দাও a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab মানে m ছোট। ওকে, তাহলে এখন I সমান কি লিখছি, I সমান mne, I সমান mne বাই √mr মাইনাস √n ইন্টু ছোট r এর
হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার এম এন ছোটো আর বড় আর। ওকে, এই হচ্ছে কারেন্ট। তাহলে ম্যাক্সিমাম কী হবে? তাহলে আই ম্যাক্স কখন হচ্ছে? আই ম্যাক্স হবে যখন নিচের পার্টটা বলছি মিনিমাম হবে। নিচের পার্টটা মিনিমাম কখন হবে? যদি এই পার্টটা এম এন ই বাই এরকম বললাম 2m এম এন ছোটো আর বড় আর কখন পাবো? যদি এই পার্টটা ধরে নিই আমি এম আর মাইনাস রুট ওভার এন ছোটো আর সমান 0 হয়ে যায়। এই পার্টটাকে যদি 0 বসাতে পারি আমি, এই পার্টটা যদি 0 হয় তাহলে এছাড়া কোনো উপায় নেই তো এই পার্টটাকে মিনিমাম করার। এই পার্টটা 0, এই পার্টটাকে 0 যদি বসানো হয় তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি এম আর সমান এন ইন্টু ছোটো আর। এই হচ্ছে শর্ত। এই শর্ত যখনই হচ্ছে তখনই বলছি কারেন্ট ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালু। এবার এই কন্ডিশান যদি পুট করা হয় এখানে, এই কন্ডিশান যদি পুট করে দেওয়া হয় তাহলে কী পাবো? এখানে উপরটা আসছে এম এন ই, নিচটা কী হবে 2, এম আর এর জায়গায় যদি এন আর পুট করে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে এন ইন্টু ছোটো আর বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ এরকম পাবো এখানে এম ই বাই 2 ছোটো আর, বা এরকম পেতে পারি এন ই বাই 2 বড় আর, এটাও পেতে পারি। যে কোনো একটাই হতে পারে। ম্যাক্সিমাম কারেন্ট রাশিমালা আসবে এটা 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 বা এটা বা এটা, যে কোনো একটা। আর তার শর্ত হচ্ছে এটা, এই হচ্ছে শর্ত। এই শর্তে অর্থাৎ এই পার্টটা যখন 0 হয়ে যাবে তখনই কারেন্ট আমি ম্যাক্সিমাম পাবো। আগে যেটা বলেছিলাম যে সিরিজ কম্বিনেশান আমরা এইভাবেও করতে পারি যে সেলগুলোর পোটেনশিয়াল যেখানে যোগ হয়ে যাচ্ছে, মানে ইএমএফ যোগ হয়ে যাচ্ছে, সেটা দেখবো এখানে বি পয়েন্ট এ পয়েন্ট, এটা দুটো সেল অ্যাড করেছি যাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা R1 একটা হচ্ছে R2। সেই একই রকম এই দিক বরাবর আমরা একটা পাথ চুজ করবো। তাহলে পাথ নিলাম, এই পাথ বরাবর এগিয়ে যাব। তাহলে ফার্স্ট কী পাচ্ছে এখানে ভিবি। নেক্সট কী বলা হচ্ছে? কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট এই দিক। কারেন্ট মানে কোথা দিকে যাবে? সবসময় হায়ার থেকে লোয়ারে যাচ্ছে। হায়ার থেকে লোয়ারে যদি যায় তাহলে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার ফলে ভোল্টেজ ড্রপ হবে, নষ্ট হবে। নষ্ট যদি হয় তাই মাইনাস লিখলাম। কারেন্ট হচ্ছে আই আর রেজিস্ট্যান্স হচ্ছে R2। নেক্সট যখন সেলে আসছি, সেলের ক্ষেত্রে লোয়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল। তাহলে কারেন্ট লোয়ার থেকে হায়ারে যাচ্ছে, তার মানে হায়ারে যাচ্ছে মানে কী হচ্ছে? আমার কিছু বাড়ছে, গেন হচ্ছে। গেন যদি হয় প্লাস এপসাইলন 2। নেক্সট কারেন্ট আবার ফ্লো করছে, ওই কারেন্টে আসছে এখানে। ওই কারেন্ট যখন এখান দিয়ে যাচ্ছে তাহলে এখানেও কী হবে? নষ্ট হবে নিশ্চয়ই, আই ইন্টু R2। নেক্সট সেলের ক্ষেত্রে আবার সেই লোয়ার থেকে হায়ারে যাচ্ছি। লোয়ার থেকে হায়ার মানেই কী হবে? ওখানে গেন হচ্ছে, এপসাইলন সমান কী বলা হচ্ছে? ভিএ। তাহলে এখানে বিভব পার্থক্য কী পাচ্ছি? ভিএ মাইনাস ভিবি। এই তো সেল, বাই পুরো যদি সেল ভাবি, সেলের দু প্রান্তে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি। ভিএ মাইনাস ভিবি কী আসবে এখানে? এপসাইলন 1 প্লাস এপসাইলন 2 মাইনাস আই ইন্টু R1 প্লাস R2। ওকে, এটাই পাচ্ছি। যদি এত বড় না ভেবে এখানে ছোটো করে ভাবতাম পুরো ঘটনাটাকে, এই একটাই সেল, তার রেজিস্ট্যান্স হচ্ছে এটা, এ হচ্ছে পয়েন্ট, এ হচ্ছে ভিবি, এটা হচ্ছে ভিএ। এইখানকার ইএমএফটা ইকুইভ্যালেন্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে আর ইকুইভ্যালেন্ট যদি হতো তাহলে এই ক্ষেত্রেও একই রকমভাবে লিখতে পারতাম ভিবি মাইনাস আই। আচ্ছা, কারেন্ট হচ্ছে আই যাচ্ছে, আই কারেন্ট যদি যায় তাহলে আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট প্লাস এপসাইলন ইকুইভ্যালেন্ট সমান ভিএ। তাহলে এখান থেকে একই রকমভাবে ভিএ মাইনাস ভিবি সমান কী পাচ্ছি? এপসাইলন ইকুইভ্যালেন্ট মাইনাস আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। ওকে, জাস্ট কম্পেয়ার যদি করা হয় এখানে, এর সঙ্গে যদি কম্পেয়ার করি আমি তাহলে এখানে কী পাচ্ছি? এপসাইলন ইকুইভ্যালেন্ট কম্পেয়ার করলে এপসাইলন ইকুইভ্যালেন্ট সমান এপসাইলন 1 প্লাস এপসাইলন 2। আর আর ইকুইভ্যালেন্ট যদি নেওয়া হয় তাহলে বলা হচ্ছে R1 প্লাস R2। ওকে, এইভাবে বলা হচ্ছে সিরিজ কম্বিনেশন পোটেনশিয়াল এভাবে পাবো, মানে ইএমএফটা যোগ হয়ে যাবে আর রেজিস্ট্যান্সগুলো এইভাবে যোগ হয়ে যাবে। প্যারালাল কম্বিনেশনে কী হবে? প্যারালাল কম্বিনেশনের সার্কিট দেওয়া আছে, এই সেল তার ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা,
ওকে, পুরোটা মিলে তার একটা সেল, এই আর একটা সেল আছে, এটা প্যারালাল হচ্ছে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে এটা। এই সেলের জন্য কারেন্ট হচ্ছে I1 নিয়েছি, এটার জন্য কারেন্ট I2, তাহলে I1 I2 এখানে মিক্সড হবে, পাচ্ছি I, তাহলে এখান থেকেই বলা যাচ্ছে I1 প্লাস I2। ওকে, নেক্সট পাথ এরকম নিচ্ছি, এটা হচ্ছে বি পয়েন্ট, এই দিকটাকে ধরলাম, এখানে একটা পয়েন্ট পি ধরলাম, এখানে পি পয়েন্ট একটা ধরলাম, আর এখানে একটা পয়েন্ট ধরলাম কিউ পয়েন্ট। ওকে, তাহলে এই পাথ যদি নেই, পাথটা এরকম নিলাম, পাথ কি নিলাম বি পি এ যদি নেই, এই পাথ বরাবর আগের যে সূত্র নিয়েছিলাম সেই সূত্র যদি নেই, এখান থেকে স্টার্ট করছি আমি, তাহলে ভিবি এখান থেকে কারেন্ট কত আসছে, কি বলেছিলাম, যে সেল থেকে যত কারেন্ট বেরোবে ঘুরে ফিরে কারেন্ট আবার সেখান দিয়ে সেই কারেন্টই ফ্লো করবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট হয়ে যাচ্ছে I1, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I1। কারেন্ট হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, অর্থাৎ এখানে নষ্ট হচ্ছে, বেশি দিয়ে কম হলো, নষ্ট হলো, তাই মাইনাস I1 ইন্টু R1। নেক্সট লোয়ার থেকে হায়ারে যাচ্ছে, তাহলে এখানে গেন হচ্ছে ε1 সমান ভি, তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি VA মাইনাস ভিবি সমান সমান ε1 মাইনাস I1 R1। VA মাইনাস ভিবিকে যদি ভি ধরে নেই, তাহলে ε1 মাইনাস I1 R1, তাহলে এখান থেকে I1 আসবে, I1 সমান ε মাইনাস ভি বাই R1, এই হচ্ছে I1 পেলাম। ওকে, নেক্সট একই রকম সেকেন্ড পাথ, এই পথটা যদি নেই, পাথ এরকম নিলাম বি কিউ এ, যদি পাথ নেই তাহলে ওখান থেকে সিমিলারলি একই রকমভাবে কী পাবো, I2 সমান ε2 মাইনাস ভি বাই R2, এটাই পাবো। অলরেডি আগে বলে রেখেছি I সমান I1 প্লাস I2, জাস্ট বসিয়ে দাও, I1 প্লাস I2 যদি বসিয়ে দেওয়া হয়, I1 হচ্ছে ε1 মাইনাস ভি বাই R1 প্লাস ε2 মাইনাস ভি বাই R2, যদি সাজানো হয় তাহলে ε বাই R1 প্লাস ε2 বাই R2 মাইনাস ভি ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2, সম্পর্ক পাচ্ছি না, এ হচ্ছে I, তাহলে সেখান থেকে ভি সমান ভি ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 সমান কী পাচ্ছি এখানে ε1 বাই R1 প্লাস ε2 বাই R2 মাইনাস I। যদি এখানে এই কম্বিনেশনের বদলে এরকম ইউজ করতাম, এখানে একটাই সেল ইউজ করলাম, এখানে করলাম এটা একটাই সেল, আর রেজিস্ট্যান্স হচ্ছে এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকেও একই রকমভাবে যদি করতাম আমি VA মাইনাস ভিবি, এখান থেকে কী পেতাম, সমান এরকম পেতাম এপসাইনাল ইকুইভ্যালেন্ট মাইনাস I ইন্টু আর ইকুইভ্যালেন্ট পেতাম। তো এর সঙ্গে কম্পেয়ার করবো আমরা, কম্পেয়ার করার আগে এটাকে আর একটু সাজিয়ে নিই, আগের যে ফর্মুলা ছিল, এই যে পার্ট ছিল, এই পার্টটাকে আমরা সাজিয়ে নিচ্ছি কিছুটা, যদি সাজিয়ে নিই তাহলে এখানে কী আসবে, ভি সমান ε1 বাই R1 প্লাস ε2 বাই R2 বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 মাইনাস I বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। ওকে, আর ইকুইভ্যালেন্ট রাশিমালা কী পেয়েছিলাম, ভি সমান ইকুইভ্যালেন্ট মাইনাস I ইন্টু আর ইকুইভ্যালেন্ট। যদি কম্পেয়ার করি এখানে, তাহলে এপসাইনাল ইকুইভ্যালেন্ট সমান ε1 বাই R1 প্লাস ε2 বাই R2 বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। ওকে, এই হচ্ছে ইকুইভ্যালেন্ট। সমান্তরাল সমবায় যদি থাকে তাহলে তড়িৎ চালক বল এটা খুব সহজেই পেয়ে যাব।
বহু জায়গায় লাগবে এই সূত্র, খুব সহজে অনেক অঙ্ক করা যেতে পারবে, ঠিক আছে। আর নেক্সট কম্পেয়ার করা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এইটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কী পাচ্ছি, 1/r1 প্লাস 1/r2। তাহলে সেখান থেকে 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস 1/r2। ওকে, ইকুইভ্যালেন্টের সূত্র আর এর ক্ষেত্রে যা ছিল সেরকমই পাচ্ছি। সেলের ক্ষেত্রে বলা হচ্ছে এই ঘটনা আসছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, বহু অঙ্ক, অনেক অঙ্ক খুব সহজে এটা দিয়ে করা যাবে এই সূত্র দিয়ে। ওকে, ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল ছায়ার বইয়ে, সেই হিসাবে সব অঙ্ক হয়ে যাওয়ার কথা, পুরো থিওরি মোটামুটি কমপ্লিট, সব অঙ্ক হয়ে যাওয়ার কথা। অঙ্কগুলো করতে থাকো, এই থিওরি পড়ে অঙ্কগুলো করবে, যেগুলো হবে না গ্রুপে বলবে। ওকে, ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হলে সেকেন্ডটা শুরু করবো আবার।